নমস্কার। প্রথমেই যার ডাকে আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি, পথে নেমেছি মানুষের অধিকার রক্ষার স্বার্থে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাই। সভা মঞ্চে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, আমি সকলকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। সর্বোপরি আপনারা যারা এসছেন, যারা রোজা রেখেছেন, পবিত্র রমজান মাসে রোজাদারদের আমি কৃতজ্ঞতা জানাই। সর্বধর্মের প্রতিনিধিরা জাতি দলমত নির্বিশেষে উপস্থিত হয়েছে, আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে অপরিকল্পিত এসআইআর বাংলায় অক্টোবরের 27 তারিখ বিজ্ঞপ্তি জারি করে বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন বাংলার মানুষের নাম কেটে দেওয়ার যে ষড়যন্ত্র, চক্রান্ত এবং অভিসন্ধি করেছিল, আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করেছি, আমরা সংসদে লড়াই করছি। এখানে আমাদের সাংসদের একাধিক আমার সহকর্মীরা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী যে আজ থেকে 33 বছর আগে 1993 সালের 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে রাজপথে নেমে আন্দোলন কাকে বলে ভারতবর্ষকে দেখিয়েছিল। ঠিক তেমনই 33 বছর পর আজকে মার্চের 6 তারিখ 2026-এ তিনি নির্বাচন কমিশনকে, বিজেপিকে, বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যম, এজেন্সি, কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই সবার উপর আমাদের চ্যালেঞ্জ থাকলো যে আগামী দিন মানুষ ভোট দেবে, লড়াই মাঠে ময়দানে হবে। তৃণমূল কংগ্রেসের উপর মানুষের জনসমর্থন আগামী নির্বাচনে আরো বাড়বে। এই লড়াই সেই লড়াই। ইতিমধ্যেই আমাদের বাংলা থেকে 58 লক্ষ ভোটারের নাম কাটা হয়েছিল। যখন ড্রাফট ভোটার লিস্ট বেরোয় তখন আমরা দেখেছিলাম ডিসেম্বর মাসে। পরবর্তীকালে 28শে ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট প্রকাশিত হলো, সেখানে প্রায় অ্যাডিশনাল 5.5 লক্ষ 6 লক্ষ নামে মানুষের নাম কাটা হয়েছে। তার মানে সংখ্যাটা কত? 63 লক্ষ 64 লক্ষ। আর আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে 60 লক্ষ 7 হাজার। তার মানে সংখ্যা কত? 1,24,00,000। এসআইআর ঘোষণা হওয়ার 3 মাস আগে থেকে বিজেপির নেতারা গলা ফাটিয়েছিল, চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল 1,24,00,000, 1,25,00,000 লোকের নাম বাদ যাবে। এটা তো কাকতালীয় হতে পারে না। তৃণমূল কংগ্রেসের একাধিক নির্বাচিত জনপ্রতিনিধি, কাউকে হিয়ারিং এ ডাকা হয়েছে, কাগজ জমা দেওয়ার পর আন্ডার অ্যাডজুডিকেশন, মানে তাদের নাম বিচারাধীন বা অমীমাংসিত। তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষ সরকারের রাষ্ট্রমন্ত্রী গুলাম রাব্বানির নাম আন্ডার অ্যাডজুডিকেশন, শশী পাজার নাম আন্ডার অ্যাডজুডিকেশন, সাথী খন্দকারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, কাজল শেখের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, ময়নাগুড়ির বিডিওর নাম আন্ডার অ্যাডজুডিকেশন, মুর্শিদাবাদের এমএলএ কংগ্রেস প্রতীক চিহ্নে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বাইরন বিশ্বাস, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। আমাদের বক্তব্য খুব সহজ। 60 লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। সংবাদ মাধ্যমের যারা রয়েছেন তারা হয়তো একটু আশ্চর্য হবে যে অভিষেক ব্যানার্জি বলছেন আপত্তি নেই, অসুবিধা নেই, 60 লক্ষ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন।
60 লক্ষ মানুষের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে। এই 60 লক্ষ মানুষ 2024-এ ভোট দিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। এই 60 লক্ষ মানুষ ভারতবর্ষের ক্যাবিনেটে কে কোথায় বসবে ঠিক করেছে। এই 60 লক্ষ মানুষ পরোক্ষভাবে দেশের রাষ্ট্রপতি কে হবে, উপরাষ্ট্রপতি কে হবে ঠিক করেছে। যাদের নির্বাচিত করেছে সেই সাংসদরা ভোট দিয়েছে। তাহলে এই 60 লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে দেশের প্রধানমন্ত্রী কেন আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে না? আর যদি দেশের প্রধানমন্ত্রীর পদ আন্ডার অ্যাডজুডিকেশন না থাকে, তাহলে এই 60 লক্ষ মানুষকে তার ভোটাধিকার দিতে হবে, এই আমাদের দাবি। আর যতদিন এই 60 লক্ষ মানুষ তাদের ভোটাধিকার, তাদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার পাবে না এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকবে, ততদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে, আন্দোলনে থাকবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র দলনেত্রী, যিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দলনেত্রী হিসেবে নয়, যিনি সাধারণ একজন নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টে মামলা করে মানুষের জন্য লড়াই করতে গেছে। ভারতবর্ষে 28টা রাজ্য রয়েছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কোন মুখ্যমন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে, দলনেতাকে, দলনেত্রীকে ভারতবর্ষের 140 কোটি মানুষ দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে মানুষের পক্ষে সওয়াল করতে দেখেনি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমাদের যে দাবিগুলো প্রথম দিন থেকে ছিল, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে, জ্ঞানেশ কুমার বলেছিল আমরা করব না। আমাদের 10 জনের যে সাংসদের প্রতিনিধি দল গেছিল ডিসেম্বর মাসের 31 তারিখ, তাদেরকে তর্জনী দেখিয়ে তিনি অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সাথে দুর্ব্যবহার পর্যন্ত করেছিলেন। আমরা তাকে বলেছিলাম যে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আপনি আঙ্গুল নামিয়ে কথা বলুন। তৃণমূল অন্য ধাতুতে তৈরি, তৃণমূলকে আঙ্গুল দেখিয়ে, তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। আমি আজ থেকে 1 বছর আগে বলেছিলাম যে 2026-এ মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যখন চতুর্থবার মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠার স্বার্থে লড়াই করবে, ক্ষেত্রে লড়াই করবে, তৃণমূল কংগ্রেসের ভোটের পার্সেন্টেজও বাড়বে, শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। 1 বছর পর একই কথা বলছি। ময়দানে লড়াই হবে, ময়দানে দেখা হবে। কিন্তু যারা ভাবছে আমি যখন ইচ্ছা মানুষকে নোটবন্দির নামে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেব, 140 জন মারা গেছিল এই অপরিকল্পিত নোটবন্দি ঘোষণা করার কারণে। আজকে অপরিকল্পিত এসআইআর ঘোষণা করার কারণে প্রায় 172 জন সহনাগরিক, সহরাজ্যবাসীকে আমরা হারিয়েছি, যারা ভয়ে আত্মহত্যা করেছে, আত্মঘাতী হয়েছে। একাধিক তৎকালীন বিজেপি সর্বভারতীয় সভাপতি আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে বিজেপির গুন্ডারা ভেঙেছিল, আমরা ভুলে যাইনি। বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে বলছেন তিনি অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, বাঙালি ভুলে যায়নি। দেশের প্রধানমন্ত্রী তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিম দা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। বাঙালি ভুলবে না। যেভাবে বাঙালিকে আপনারা নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করেছেন, 2021-এ কিছু সামাজিক সংগঠন বলেছিল নো ভোট টু বিজেপি। আজকে আমরা এই মঞ্চে 10 কোটি বঙ্গবাসীকে সাক্ষী রেখে বলতে চাই শুধু নো ভোট টু বিজেপি বললে হবে না, এবার বয়কট বিজেপি বলতে হবে। এদের বয়কট করুন, সামাজিক বয়কট করুন। এখানে যারা বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছিল আজ থেকে 5 বছর আগে, মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর এরা দিল্লির তাবেদারি, কৃতদাসত্ব আর তল্পিবাহকতা করে মানুষের জলের, রাস্তার, বাড়ির টাকা আটকেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের কথা বলেছিল, আর হাই ভারতবাসীর পোড়া কপাল, আজকে দেশ কার থেকে পেট্রোল কিনবে ঠিক করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আত্মনির্ভর ভারতের কথা বলেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর বাংলা কি বাস্তবায়িত করে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী দেখিয়েছে। তোমরা বাড়ির টাকা আটকেছ, রাস্তার টাকা আটকেছ, গরিব মানুষ জব কার্ড হোল্ডারের 100 দিনের টাকা আটকেছ। মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে 100 দিনের টাকা দিয়েছে, বাড়ির টাকা দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যুব সাথী দিয়েছে। যারা বিজেপির হয়ে গলা ফাটাতো এখন দেখছি তারা যুব সাথীর লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তারা জানে যদি দেয় মমতা দিয়ে দেবে। যার নামে এতদিন গলা ফাটিয়েছ সে তোমার অধিকারের প্রাপ্য টাকা রিমোট কন্ট্রোলের বোতামের মতো টিপে আটকে দিয়েছে। যারা জলের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, বাড়ির টাকা দেয় না, তারা বলছে আমরা এলে অন্নপূর্ণা ভান্ডার দেবো। আমাকে নিয়ে বিজেপির খুব গায়ে জ্বালা। অমিত শাহ এলে তার সভা শুরু হয় আমার নাম দিয়ে, সভা শেষ হয় আমার নাম দিয়ে। বিজেপির ছোট বড় মাঝারি সেজো মেজো যত নেতা আছে সবার গায়ে জ্বালা আমায় নিয়ে। আমি বলছি খুব একটা ছোট্ট প্রপোজাল আপনাদের দিচ্ছি। মমতা ব্যানার্জি বাংলার প্রায় 2.5 কোটি মহিলাকে 2,42,00,000 বেশি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে সাধারণ হলে মাসে 1500 টাকা আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা আমাদের সরকার দিচ্ছে। পাশে আসাম আর এক পাশে ত্রিপুরা, একদিকে বিহার একদিকে উড়িষ্যা, তার পাশে মধ্যপ্রদেশ, তার উপরে উত্তরপ্রদেশ, একদিকে রাজস্থান একদিকে গুজরাট। যে রাজ্যগুলোর নাম নিলাম সব রাজ্যে বিজেপি ক্ষমতায়। আমরা মানুষকে কোনো শর্ত ছাড়া, বাংলার 2.5 কোটি মহিলাকে কোনো শর্ত ছাড়া, নো কোয়েশ্চেন আস্কড, নো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নিঃশর্তভাবে 2.5 কোটি মহিলাকে 5 বছর ধরে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে নরেন্দ্র মোদী। একটা সরকার দিয়ে দেখাক। যদি একটা সরকার দিতে পারে, যদি ত্রিপুরা দিতে পারে, আসাম দিতে পারে, বিহার দিতে পারে, উড়িষ্যা দিতে পারে, রাজস্থান দিতে পারে, মহারাষ্ট্র দিতে পারে, আমি রাজনীতি থেকে অবসর নেব। এত বড় কথা বলে যাচ্ছি। আমি রাজনীতি ছেড়ে দেবো। যত মহিলা আছে পরিবারে 5 জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জন, আর 2 জন থাকলে 2 জন, সবাই লক্ষ্মীর ভান্ডার পাবে। দিয়ে দেখান। তার জন্য তো আপনাকে অপেক্ষা করতে হবে না। 12টার উপর রাজ্যে আপনারা ক্ষমতায়, দিন লক্ষ্মীর ভান্ডার। কে বারণ করেছে? কেউ তো বারণ করেনি। মহারাষ্ট্রে তো মমতা ব্যানার্জি নেই, তৃণমূল নেই, গুজরাটে তো তৃণমূল নেই, রাজস্থানে তো তৃণমূল নেই। কেন দিতে পারছেন না? কাজ করার জন্য মানুষের প্রতি ভালোবাসা দরকার, মানসিকতা দরকার, উদ্দেশ্য দরকার, সততা দরকার। কাজ করার
মানসিকতা থাকতে হয়। আপনারা টাকা আটকেছেন, আর মমতা ব্যানার্জি সরকার টাকা দিয়েছে। একদিকে মোদি নিচ্ছে, আর একদিকে দিদি দিচ্ছে। আগামী দিন সিদ্ধান্ত আমাদের সবার। আগে তো খালি আমাদের অধিকার, আমাদের প্রাপ্য টাকা আটকাচ্ছিল, এখন আমাদের ভোটাধিকার সেটাও কেড়ে নিতে চায়। আগে মানুষ ভোট দিয়ে সরকার ঠিক করত, আর এখন সরকার ঠিক করছে ভোটকে দেবে। আপনি ভাবুন কোন পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে। 2021-এর নির্বাচন, 24-এর নির্বাচন, 23-এর পঞ্চায়েত। আগে এদের যে শাখা সংগঠন ছিল, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এদেরকে বাজারে ছেড়ে দেখা হয়েছে। মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের সাথে লড়তে গিয়ে বাংলার 10 কোটি মানুষ এদের ভোকাট্টা করে বার করে দিয়েছে। এখন তাই নতুন সহকারী সংস্থা ইলেকশন কমিশনকে নামিয়েছে। ইলেকশন কমিশনকে নামিয়ে যাতে মানুষ ভোট দিতে না পারে, যাতে সংখ্যালঘু ভাইয়েরা ভোট দিতে না পারে, তপশিলি বোনেরা ভোট দিতে না পারে, জনজাতি যুবকেরা ভোট দিতে না পারে, কৃষকেরা ভোট দিতে না পারে, শ্রমিকেরা ভোট দিতে না পারে, সর্বোপরি বাঙালি 10 কোটি বঙ্গবাসী ভোট দিতে না পারে। যে ইলেকশন কমিশনের মাথার উপর ইলেকশন কমিশন তৈরি হওয়ার সময় যে বঙ্গ সন্তান বসেছিল তার নাম হচ্ছে সুকুমার সেন। প্রথম যে ইলেকশন কমিশনার ছিল সেটাও একজন বাঙালি ছিল। নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলবো, ইতিহাসের পাতাটা একটু পাল্টে দেখুন, উল্টে দেখুন। বাঙালির সাথে লড়াই যদি করতে যান, বাঙালি কি জিনিস আগে বুঝে আসুন, বাঙালি কি ধাতুতে তৈরি আগে বুঝে আসুন। আজকে জিজ্ঞেস করুন তো নিজের বিবেককে, আজ যদি আমাদের এই বীর বিপ্লবীরা বেঁচে থাকতেন, সমর্থন করত যেভাবে দেশের সংবিধানকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে এই মোদী সরকার, আজ যদি বাবা সাহেব আম্বেদকর বেঁচে থাকতেন, সমর্থন করতেন, গান্ধীজি বেঁচে থাকতেন, সমর্থন করতেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকতেন, সমর্থন করতেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থাকতেন, সমর্থন করতেন, বল্লভভাই পাটেল থাকতেন, সমর্থন করতেন, ক্ষুদিরাম বোস থাকতো, সমর্থন করত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতো, সমর্থন করত, বিনয় বাদল দীনেশ থাকতো, সমর্থন করত, মাতঙ্গিনী হাজরা থাকতো, সমর্থন করত, স্বামী বিবেকানন্দ থাকতেন, সমর্থন করতেন। আমি যাদের নাম নিলাম তাদেরকেও হয়তো এই নিষ্ঠুর বিজেপি এবং বাংলা বিরোধী বিজেপি আন্ডার অ্যাডজুডিকেশন রেখে দিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও যদি বেঁচে থাকতেন, তাকে আন্ডার অ্যাডজুডিকেশন থাকতে হতো। এরা অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে, বলছেন গুড ফর নাথিং। বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলি, তাকে বলছে দালাল। যারা পিঠ বাঁচাতে গেছে বিজেপির কাছে, তা সৌরভ গাঙ্গুলি যদি দালাল হয়, 2021 সালে বগল দাবাই করে অমিত শাহ, দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীকে নিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে গেছিল কেন? এই প্রশ্ন তো বাঙালি জিজ্ঞেস করবে। অমিত শাহর কি দালালি ছিল? সুসুর করে গাড়ি থেকে নেমে বেহালায় গিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে ঢুকে ডাইনিং টেবিলে বসে লুচি আলুর দম খেয়ে ফিরে এলো। সৌরভকে তল্পি বাহক আর কৃতদাস বানাতে গেছিল, হয়নি। বাঙালি তো মাথা নত করবে না। ভারতবর্ষে 1550 দল আছে। কত? 1540 না 42টা দল আছে। একমাত্র বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়াই করে মাঠে, ময়দানে, কোর্টে, পার্লামেন্টে, বুথে, অঞ্চলে, পাড়ায়, গ্রামে, তার নাম তৃণমূল কংগ্রেস। আমি স্যালুট, কুর্নিশ, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আজ এই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের প্রায় 1 লক্ষ বিএলএ টুকে, যারা 1 মাস নয়, 2 মাস নয়, অন্তত পক্ষে 4 মাস 5 মাস ধরে
অক্লান্ত পরিশ্রম করে অতন্দ প্রহরীর মতো বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে লড়াই করছি। বিজেপি ভেবেছিল যে কায়দায় দিল্লিতে, মহারাষ্ট্রে, হরিয়ানাতে বাইরের ভোটার নিয়েছে তাদের নাম ভোটার লিস্টে তুলে চুরি করে ভোটে জিতবে, আমাদের 1 লক্ষ বিএলএ সেটা আটকেছে। তাই জোর জবরদস্তি 1,20,00,000 মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হ্যারাস করা হয়েছে, তাদের হয়রানির শিকার করা হয়েছে। বিহারে আজ থেকে 6 মাস আগে এসআইআর হয়েছে, কিছু ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে? কিছু ছিল? বস্তুটাই ছিল না। বাঙালির ভোটাধিকার নিতে হবে। আমি আপনাদের বলি, এই লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে যখন আমাদের বীর বিপ্লবীরা লড়াই করেছিল, যে মানসিকতা নিয়ে লড়াই করেছিল, এই একই মানসিকতা নিয়ে আমাদের লড়াই করতে হবে। এটা শুধু সংবিধান রক্ষা করার লড়াই নয়, যে দল 240টা আসন নিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার জন্য নির্লজ্জভাবে রাস্তায় নেমে নির্বাচন কমিশনের মতো একটা নিরপেক্ষ সংস্থাকে ব্যবহার করে, এই লড়াই তাদেরকে ছেটিয়ে বিদায় দেওয়ার লড়াই, এই লড়াই তাদের শূন্য করার লড়াই, এই লড়াই বহিরাগত বাংলা বিরোধীদের বিতাড়িত করার লড়াই। আপনারা ভাবুন, 70টা আসন নিয়ে প্রধান বিরোধী দল হয়েছে 2021 সালে। ব্রিগেডে গিয়ে একটা নিরীহ যুবককে পেটের দায়ে সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারা হচ্ছে। কে চিকেন প্যাটিস বিক্রি করবে? কে এগরোল বিক্রি করবে? কে ভেজ চাউমিন বিক্রি করবে? কে ফিশ পাকোড়া বিক্রি করবে? কে পেঁয়াজি বিক্রি করবে? কে কচুরি বিক্রি করবে? সেটা বাঙালি ঠিক করবে, বিজেপির বাবারা দিল্লি থেকে নিদান দেবে না। যা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদের দাবি করে, লক্ষ কণ্ঠে গীতা পাঠ, জীবনে গীতা পড়েনি, একটা শ্লোক বলতে পারবে না। গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, এবং হিন্দুদের যারা প্রতিনিধিরা আছে জেনে রাখা উচিত, গীতা একমাত্র গ্রন্থ যেটা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের বাণী। 700 শ্লোক রয়েছে সেখানে। শ্রীকৃষ্ণ 5ম অধ্যায় 18 নম্বর শ্লোকে স্বয়ং নিজে বলছেন, বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতঃ সমদর্শিনঃ। তার মানে কি? তার মানে হচ্ছে, একটা মানুষ তো বটেই, একটা জন্তুর মধ্যেও আমি আছি, একটা পিঁপড়ের মধ্যেও আমি আছি, একটা গাছের মধ্যেও আমি আছি, একটা কুকুরের মধ্যেও আমি আছি, একটা গরুর মধ্যেও আমি আছি। আর সেখানে গীতা পাঠ অনুষ্ঠানে একজন পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে আপাদ মস্তক মারা হচ্ছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদ। বিরোধী দলে থেকে যদি কে চিকেন প্যাটিস বিক্রি করবে আর কে ফিশ পাকোড়া বিক্রি করবে ঠিক করে, এরা যদি বাংলায় ক্ষমতায় আসতো কি করত? পাশে বিহার, বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ বিক্রি করা যাবে না। দেশের প্রধানমন্ত্রী আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে 2024-এর নির্বাচনের প্রাক্কালে আমাদের মুঘল বলেছে, কেন আমরা মাছ খাই? বাঙালি তো মাছে ভাতে বাঙালি, সহ্য করব আমরা? আমরা কি খাবো? আমরা কি পড়বো? কার সাথে কথা বলবো? ভোট দেবো কি না দেবো? কাকে ফোন করব? নরেন্দ্র মোদী, অমিত শাহ ঠিক করবে না আমরা ঠিক করবো? এই মাটিতে জন্ম আমার, অধিকার আমার। যত বড় অধিকার মোদীর রয়েছে ততটাই অধিকার আমাদের সবার রয়েছে। ইতিমধ্যেই আপনারা জেনে রাখুন, আমি 2-3 দিন আগে সাংবাদিক বৈঠক করেছি। এখানে যেভাবে ভোটার লিস্টে কারচুপি করা হয়েছে আমরা এটা ধরেছি। এসআইআর এর কেস সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমাদের দলের তরফ থেকে ফাইল করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লড়ছে। কেস সাব জুডিস, তাই আমি এসআইআর কেস নিয়ে কোনো মন্তব্য করব না।
কিন্তু যেভাবে অলরেডি 10 লক্ষ ভোটের কারচুপি করা হয়েছে সেটা আমি আপনাদের সবাইকে একবার দেখাচ্ছি। আপনারা যদি জানুয়ারি মাসে 20 তারিখ সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিস থেকে যে বুলেটিনটা জারি করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে ফর্ম 7 অর্থাৎ নাম ডিলিট করার জন্য যে ফর্ম জমা দেওয়া হয় তাকে ফর্ম 7 বলে। নাম ডিলিশনের জন্য যে ফর্ম 7 জমা পড়েছে জানুয়ারি মাসের 20 তারিখ অবধি তার সংখ্যা হচ্ছে 42,251। 42,251 হঠাৎ করে। আর ফর্ম 7 জমা দেওয়ার শেষ তারিখ ছিল 19শে জানুয়ারি, আর আমি এটা 20 তারিখ 20শে জানুয়ারির আপডেট দিচ্ছি আপনাদের। হঠাৎ করে 28 তারিখ যে আপডেট দেওয়া হলো ফেব্রুয়ারি মাসে, সেখানে দেখা গেল ফর্ম 7 এর সংখ্যা 42 থেকে বেড়ে হয়ে গেছে 6,33,000। মানে রাতারাতি 6 লক্ষ ভোটার ডিলিট। কোনো ফর্ম 7 জমা পড়েনি। ফর্ম 7 জমা পড়লে ইলেকশন কমিশনের বুলেটিনে এটা মেনশন করা থাকতো, সেটা বলা হয়নি। এবার আমি আসি ফর্ম 6। ফর্ম 6 জমা পড়েছিল 20শে জানুয়ারির যে বুলেটিন ছিল, সেই বুলেটিন অনুযায়ী 6,33,000। সরি, আমি যেটা বললাম যে 42,000 ফর্ম 7 বেড়ে হয়েছে 5,46,000। 6,33,000 না, 5,46,000। আর ফর্ম 6 জমা পড়েছিল 6,33,000। মানে নতুন ভোটার যারা নতুন করে ফর্ম জমা দিয়েছে, সেটা হঠাৎ করে 6,33,000 থেকে 1 মাস পর কমে গিয়ে দাঁড়ালো 1,82,000। তাহলে ওদিকে 5 লক্ষ আর এদিকে 4 লক্ষ, মানে 9 লক্ষ ভোটের হেরফের এখানেই হয়েছে। আমরা এগুলো সব কোর্টে জমা দেবো। আমার বসে থাকতে থাকতে মনে হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা, খুব সম্ভবত তিনি 1896, আজ থেকে 130 বছর আগে তিনি লিখেছিলেন, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। তিনি লিখেছিলেন কবে? 1896। আজকে কোন সাল? 2026। 130 বছর পর 7 কোটি সংখ্যা কমছে। ভারতবর্ষে ইউপির জনসংখ্যা বাড়ছে, মধ্যপ্রদেশে জনসংখ্যা বাড়ছে, তামিলনাড়ুতে জনসংখ্যা বাড়ছে। রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত অবস্থায় লিখে গেছিলেন, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। আজকে ভোটার লিস্টে 7 কোটি মানুষের নাম আর 60 লক্ষ মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন। মানে 130 বছর পর রবীন্দ্রনাথ ঠাকুর যেটা 7 কোটি বলেছিল 1896 সালে, 2026-এ সেটা 6,40,00,000। এই হচ্ছে মোদি আর অমিত শাহর ষড়যন্ত্র। বাঙালি তো বোকা না, তারা আমাদের ভাতে মারতে চেয়েছে, আমাদের অসম্মানিত করেছে। আমরা মানুষের স্বার্থে যখন লড়াই করেছি, এমনকি জনজাতি, মূলবাসী, তপশিলি নির্বাচিত প্রতিনিধিদের চুলের মুঠি ধরে টানতে টানতে কৃষি ভবন থেকে বার করেছে অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ। পরবর্তীকালে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সর্বত্র রায় দিয়েছে যে 100 দিনের টাকা শুরু করতে হবে। এখনো শুরু করেনি। আমাদের পেন্ডিং টাকা আজও আটকে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। আজকে এসআইআর এর নাম করে 1.5 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল। প্রত্যেকটা জায়গায় হিয়ারিং ক্যাম্প করে যদি মানুষের পাশে কেউ দাঁড়িয়ে থাকে, সে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। কোন দলকে আপনি খুঁজে পাননি। এরা এখন রথযাত্রা করছে। আমরা আষাঢ় শ্রাবণ মাসের রথ শুনেছি, আমরা জগন্নাথ দেবের রথ শুনেছি, আমরা পুরীতে রথ দেখেছি, আমরা মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের রথ শুনেছি, আমরা দেবী তাদের সারথীদের রথের কথা শুনেছি। ভাই, ফাল্গুন মাসে আর চৈত্র মাসে যে রথ হয়, আমি প্রথম বাঙালি হয়ে শুনলাম জন্মের পর থেকে। রথযাত্রা মানে মাটিতে পাই পড়ছে না, মাটিতে পাই পড়ছে না। বিজেপির জমিদাররা চড়বে রথে,
আর বঙ্গবাসী মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকবে বাংলার পথে। তারা চড়বে রথে, আমরা থাকবো পথে। তোমরা রথে চড়ো, রথযাত্রার ছবি দেখছেন, এসআইআর তো ওখানে হয়েছে। বাঙালিকে টর্চার করতে গিয়ে যে কটা ওই চায়ের দোকানে বা জেসিবি দিয়ে মাটি কাটার সময় যে 2-4-5টা লোক দাঁড়াতো, সেই 5-7টা লোকও বিজেপির সবাই নেই। এরা নাকি বাংলায় ক্ষমতায় আছে। আমি বলছি চ্যালেঞ্জ, 50-এর নিচে নামাবো, নিচে নামাবো। মানুষের ক্ষমতাকে আন্ডার এস্টিমেট করা, মানুষের ক্ষমতাকে বুড়ো আঙ্গুল দেখানো। আজকে মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। যেদিনকে চাইবে না, আপনার ঔদ্ধত্য, দম্ভ আর অহংকার চূর্ণ বিচূর্ণ করে মাটিতে নামিয়ে দেবে, 10 মিনিট লাগবে না। যারা ভোট দিয়েছে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া, যারা আমাদের কথা শুনছেন, আমাদের অনেক ব্যঙ্গ বিদ্রুপ করেছে। তৃণমূল নাকি দুর্নীতিগ্রস্তদের দল, আর যাদের নাম রয়েছে তারা যখন বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে নিজের শিরদাঁড়া বাঁচাতে আর পিঠ বাঁচাতে আর ঘাড় বাঁচাতে আর কোমর বাঁচাতে বিজেপিতে জয়েন করে, তারা ধোয়া তুলসী পাতা হয়ে যায়। যদি কারোর বিরুদ্ধে কোনো স্তরে, সে মন্ত্রী হোক, সাংসদ হোক, বিধায়ক হোক, পঞ্চায়েতের সদস্য হোক, পুরসভার কাউন্সিলর হোক, দলের কাছে যদি কোনো রকম কোনো অভিযোগ জমা পড়েছে, দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। আর বিজেপি যদি অভিযোগ জমা পড়ে আরো বড় পুরস্কার দেয়। অভিযোগ জমা পড়েছে, কাউকে মুখ্যমন্ত্রী করেছে, কাউকে বিরোধী দলনেতা করেছে। যারা বলছে বাংলায় কথা বললে জেলে ঢুকিয়ে দাও, তাকে আসামের মুখ্যমন্ত্রী করে রেখে দিয়েছে। এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলেছিলাম। আজকে তো সেটা বাঙালি বুঝতে পারছে। 2024 সালের 10ই মার্চ ব্রিগেডের সভা থেকে যখন আমরা বলেছিলাম বাংলা বিরোধীদের বিসর্জন, সেটা খালি বিজেপিকে বাংলা বিরোধী বলে আখ্যায়িত করার সভা ছিল না, বিজেপির আসল চরিত্রটা উন্মোচনের সভা ছিল। আজকে যত রাজ্য আছে, খালি বাংলায় 100 দিনের টাকা বন্ধ, খালি বাংলায় রাস্তার টাকা বন্ধ। আপনি জিএসটি বাবদ যে টাকা নিয়ে যাচ্ছেন, ইনকাম ট্যাক্স বাবদ যে টাকা নিয়ে যাচ্ছেন, 7 বছরে বাংলা থেকে প্রায় 6.5 লক্ষ কোটি টাকা এই মোদী সরকার তুলে নিয়ে গেছে। এই টাকা তুলে নিয়ে যাওয়ার পর আর 2 লক্ষ কোটি টাকা পাওনার পরেও আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী, কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী, একাধিক জনমুখী প্রকল্প মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে। আপনি আটকাতে পারেননি। আগামী দিনে উন্নয়নের এই বিজয় রথ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো জোরে ছুটবে, একইভাবে অক্ষুণ্ণ, অব্যাহত, ত্বরান্বিত থাকবে। আটকাতে পারবেন না। তৃণমূল কংগ্রেসের সৈনিকদের আমি বলবো যে মানুষকে বোঝান, মানুষকে বলুন, যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে, আপনারা অযথা চিন্তিত হবেন না, চিন্তা করবেন না, ভেঙে পড়বেন না। বিজেপির কাছে আপনাদের জীবনের কোনো দাম নেই, কিন্তু আপনাদের জীবন, আপনাদের প্রাণের আমাদের কাছে মূল্য মণিমুক্তের মতো। একটাও প্রাণ যেন অকালে না ঝরে, আমাদের সকলকে এটা সুনিশ্চিত করতে হবে। বিজেপি 172 জনের প্রাণ নিয়েছে। আমাদের সুনিশ্চিত করতে হবে বাংলার মধ্যে 172টা বুথেও যেন এদের কোনো অস্তিত্ব না থাকে। আমি নো ভোট টু বিজেপি এবার খালি বলছি না, আমি সে কারণে বলছি বয়কট বিজেপি। এরা আমাদের বলে দিচ্ছে মাছ মাংস খাওয়া চলবে না, যেখান থেকে রথ যাবে মাছের ঝোল আর ডিমের ঝোল আর মাংসের ঝোল রান্না করে নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমাদের শেখাবেন যে নির্বাচন কমিশনের মাথার উপর এক বঙ্গ সন্তান বসেছিল, আজকে সেই নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাঙালির মৌলিক অধিকার কেড়ে নেওয়া, এই ষড়যন্ত্রের জবাব বাংলার মানুষ দেবে। 2021-এও দিয়েছে, 24-এও দিয়েছে।
24-এ তো প্রধানমন্ত্রী সভা করতে এসে বলেছিল আমাদের ফল বাংলায় সব থেকে ভালো হবে। তারপর 18 থেকে নেমে 12, আগামী দিন শূন্য করতে হবে। তার কারণ 18টা সাপ যদি আপনার বাড়ির সামনে উঠোনে ঘুরে বেড়ায় আর 12টা ঘুরে বেড়ায় আর একটা ঘুরে বেড়ায়, আপনি দুধ কলা দিয়ে তাকে পুষলেও সে সুযোগ পেলে আপনাকে ছোবল মারবে। তাই এরা বিষাক্ত কেউটে। এই কেউটেগুলোকে গণতান্ত্রিকভাবে জবাব দিয়ে যে কটা আবর্জনা ছাইপাসের মতো ছিটিয়ে পড়ে আছে একদম ছাঁট দিয়ে সাফ করে দিতে হবে আগামী নির্বাচনে। আমরা জয় বাংলা বললে বলতো আমাদের বাংলাদেশ। ভারতবর্ষের রাষ্ট্রপতি এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে জয় বাংলা বলে গেছে। তাহলে তাদের কথায় ভারতবর্ষের রাষ্ট্রপতি কি? বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বলছে অমিত শাহ পাকিস্তানি, আমি বলছি না। বলছে নরেন্দ্র মোদী বাংলাদেশি, আমি বলছি না। বিজেপির এমএলএরা যাকে নির্বাচিত করেছে সেই বিজেপির প্রতীক চিহ্নে নির্বাচিত রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে পাকিস্তানি আর বাংলাদেশি, আর ওরা নাকি আমাদের বাংলাদেশি বলবে। আমি জ্ঞানেশ কুমারকে বলবো আপনি তো 9 তারিখ আসছেন, তাহলে আপনি আপনার প্রভুরা অমিত শাহ নরেন্দ্র মোদী তাদের কৃতদাস যে কটা বাংলার আবর্জনা রয়েছে সবাই তো গলা ফাটিয়ে 5 বছর ধরে বলে বেরিয়েছেন বাংলায় বাংলাদেশি থাকে, রোহিঙ্গা থাকে। তাহলে যাদের নাম বাদ গেছে কটা বাংলাদেশি আপনারা চিহ্নিত করেছেন, কটা রোহিঙ্গা আপনারা চিহ্নিত করেছেন, আপনারা প্রকাশ্যে আনুন। আর না হলে নিঃশর্তে কান ধরে মানুষের কাছে ক্ষমা চান, উদ্বাস করুন, দুটোর মধ্যে একটা। আপনারাই তো গলা ফাটিয়ে বলেছিলেন 1 কোটি রোহিঙ্গা থাকে। তা রোহিঙ্গা যদি থাকে তাহলে কোন রোহিঙ্গা বাদ গেল আর কোন বাংলাদেশি বাদ গেল তালিকাটা কে দেবে? নির্বাচন কমিশন তো আমি চালাই না। আপনি আসছেন, আপনি তালিকা নিয়ে আসুন। বাংলার মানুষকে অপমান করার অধিকার আপনাদের কে দিয়েছে? আসামে আপনারা দেখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একজন গেয়েছে বলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। ইতিহাস জানে? আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর কবে গিয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলনের সময় 1905 সালে। আর কবে বাংলাদেশ স্বাধীন হয়েছে? তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। বাংলায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা আইনত লড়াই করে এক এক করে কেস লড়ে তাদেরকে ফিরিয়ে এনেছি বাংলার মাটিতে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার না থাকলে আজকে এই বাঙালিগুলো সব বাংলাদেশে থাকতো। যাদের 2002 তালিকায় নাম রয়েছে, বাবার নাম রয়েছে, মায়ের নাম রয়েছে, পরিবারের গুরুজনদের নাম রয়েছে, তাদের বলে দেওয়া হচ্ছে বাংলাদেশ। আমাদের চাওয়া হচ্ছে বাবার সার্টিফিকেট দেখাও জন্মের। অমিত শাহ, রাজনাথ সিং, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, বাবার বার্থ সার্টিফিকেট আছে? দেখাতে পারবে? দেখাও, 10 কোটি বাংলার মানুষ দেখাবে। ভাই বাংলার মানুষ অবৈধ আর নরেন্দ্র মোদী বৈধ। আমরা চোর, ওরা ধোয়া তুলসী পাতা। বাংলার মানুষ অবৈধ, ভোট দিয়ে যাকে নির্বাচিত করেছে মতুয়ারা অবৈধ, রাজবংশীরা অবৈধ, নমশূদ্ররা অবৈধ, আর প্রধানমন্ত্রী বৈধ। কালকে আবার রাজ্যপালকে পদত্যাগ করিয়েছে, দেখেছেন? দেখেছেন? নির্বাচনের 1 মাস আগে কি এমন পড়লো রাজ্যপালকে পদত্যাগ করাতে হলো? আর বাংলায় যে আসে তাকেই পদত্যাগ করাতে হচ্ছে। একবার জগদীপ ধানকার, একবার সিবি আনন্দ বোস, পরেরটাও করবে, সময়ের অপেক্ষা। 26 মে মাসের পরে। কি এমন হলো
তার কারণ যেন তেন প্রকারে বাংলা দখল করতে হবে। তা বাংলা যদি দখল করতে হয়, ভাই যাও 10 কোটি মানুষের ভোট নিয়ে এসো, মানুষ ভোট দেবে, মানুষ ঠিক করবে বাংলার মুখ্যমন্ত্রী কে হবে। বিজেপির সবাই লোক হবে না, বুথে বসার লোক নেই, পার্টি অফিসে যাওয়ার লোক নেই, মিছিলে হাঁটার লোক নেই, পোস্টার মারার লোক নেই, হোর্ডিং লাগানোর লোক নেই, এজেন্সিকে দিয়ে পতাকা বাঁধে, আর এরা দিবা স্বপ্ন দেখছে বাংলা দখল করবে। আপনি ভাবুন, দেশের সব থেকে বড়, ভারতবর্ষ নয় বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল, এরা নিজেদের দাবি করে বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল, এত টাকা, এত ক্ষমতা, তোমার কাছে ইডি, তোমার কাছে নির্বাচন কমিশন, তোমার কাছে সিবিআই, তোমার কাছে ইনকাম ট্যাক্স, তোমার কাছে কেন্দ্রীয় বাহিনী, তোমার কাছে বিচার ব্যবস্থার একাংশ, তোমার কাছে সংবাদ মাধ্যমের একাংশ, তোমার কাছে রাজ্যপাল, তাও তুমি বাংলা দখল করতে পারছো না। বিয়ের প্রস্তুতি নিয়ে রেখেছে, কেটারার থালা নিয়ে দাঁড়িয়ে আছে, ঠাকুর মশাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, আমন্ত্রণ পত্র বিতরণ করা হয়ে গেছে, টেন্ট লাগানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে, লোককে বলা হয়ে গেছে, খালি পাত্র নেই আর পাত্রী নেই। কি করে বিয়ে হবে? এদের কাছে সব, কিন্তু কিছুই নেই। এদের কাছে সব, পৃথিবীর সব কিছু রয়েছে, কিন্তু কিছুই নেই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নেই, খালি মমতা ব্যানার্জি আছে আর বাংলার 10 কোটি মানুষ আছে। বাকিটা তৃণমূল কর্মীরা মাঠে ময়দানে বুঝে নেবে, মাঠে ময়দানে বুঝে নেব। তুমি ভাবছো যা ইচ্ছা তাই করব, আমি চাইবো যা চাই, জগৎটাকে আমি না চাই, হঠাৎ দেখবে নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে। জোরে বলুন তো, বয়কট বিজেপি, বয়কট বিজেপি, বয়কট বিজেপি। এরা যেভাবে বাংলার মানুষকে বছরের পর বছর আমাদের অপমান করেছে, যদি কোনো বাঙালির মধ্যে এতটুকু বিবেকবোধ, সম্মানবোধ, আপনার তৃণমূলকে ভালো নাও লাগতে পারে, যদি বিজেপিকে কেউ ভোট দেয় তার মানে ধরে নিতে হবে বাংলার মানুষের ভালো চায় না। গণতান্ত্রিক দেশ, সবার অধিকার আছে, আপনি যেখানে ইচ্ছা ভোট দিন, কিন্তু ভোট যখন হবে, আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি, এখানে আমাদের মঞ্চ আছে, ছেড়ে দিন, আপনি মঞ্চ বাঁধুন, আপনি সময় ঠিক করুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি 12 বছর ক্ষমতায় দেশে বাঙালির জন্য আর বাংলার জন্য কি করেছেন তার পরিসংখ্যান নিয়ে আসবেন, আর আমরা 15 বছরে কি করেছি তার পরিসংখ্যান নিয়ে আসবেন। মানুষের সামনে রিপোর্ট কার্ড পেশ করুন, দেখি কার কত ক্ষমতা। আর যদি ক্ষমতা না থাকে তাহলে আর যাকে ইচ্ছা ভোট দেবেন, বিজেপিকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন না। যারা বাংলার মাটিকে ভালোবাসুন, আপনি ছেড়ে দিন তৃণমূল, কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ছেড়ে দিন আমরা কি বলছি, দরকার নেই তৃণমূলের কথা শোনার। আপনি খালি চোখ বন্ধ করে একবার ভাবুন, যে বীর বিপ্লবীদের হাত ধরে বাংলার মাটি আজকে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত হয়েছে, কবিগুরু থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, তারা যদি আজকে জীবিত থাকতো, বিজেপির এই কার্যকলাপকে সমর্থন করত, তাহলে সোশ্যাল বয়কট করবেন কিনা? বয়কট করতে হবে, যেখানে ইচ্ছা সবাই ভোট দেবেন। আজকে বিজেপিতে যারা গেছে,
আপনি এলাকায় ডান দিক বাঁ দিক একটু চোখ নাচিয়ে দেখুন না, সামনে পিছনে ভদ্রলোক, শিক্ষিত, মার্জিত, ভালো লোক কেউ বিজেপিতে নেই। সব 2 নম্বরই চোর, চিটিংবাজ, ছাচ্চোর, মাতাল, পাতাখোর, সব বিজেপিতে। এই দলটার কি দুরবস্থা, কি দুরবস্থা, আমার দেখে করুণা হয়। এরা ভাবছে 60 লক্ষ মানুষকে জোর জবরদস্তি বাদ দিয়ে দেবো আর বাংলাটা দখল করে নেব। আমার আজকের দিনে দাঁড়িয়ে আবার চ্যালেঞ্জ, 1 বছর আগে যে বলেছিলাম 50-এর নিচে, সেটা আগামী দিনে 40-এর নিচ হলেও আমি আশ্চর্য হব না। যেদিকে এগোচ্ছে এগ্রিগেট, যেদিকে এগোচ্ছে। আমি যখন নবজোয়ার করেছিলাম, আমি খুব কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সংগ্রাম, আন্দোলন দেখেছি, আমার সৌভাগ্য। আমি যখন নবজোয়ার করেছিলাম মানুষের ক্ষমতা কি আমি দেখেছি। আপনি টিভির পর্দায়, টেলিভিশনে চোখ রাখলে আর সোশ্যাল মিডিয়ায় ফেসবুক টুইটার করলে মনে হবে বিজেপি ক্ষমতায় আসছে, আর এদিকে এদের পতাকা ধরার লোক নেই। মানুষের ক্ষমতা কি আমি রাস্তায় ময়দানে থেকে যখন 3 মাস ছিলাম আমি দেখেছি। মানুষের হৃদয়ের মধ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে। হয়তো আমাদের থেকে মানুষের আশা, চাহিদা, আকাঙ্ক্ষা অনেক বেশি, তার কারণ জানে দিলে তো দিদিই দেবে। যাই দিদির কাছে, বলি দিদির কাছে। আমার এখনো মনে আছে পূর্ব বর্ধমানে রায়না বলে একটা বিধানসভা আছে, সেখানে বড় বইনান বলে একটা জিপি আছে, গ্রাম পঞ্চায়েত। পূর্ব বর্ধমানে কেউ আছে এখানে? বড় বইনান বলে একটা জিপি আছে। আমি সেখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে করে, একটা ছেলে আরএসএস এর পোশাক পরে, মাথায় আরএসএস এর টুপি, হাফ প্যান্ট, সাদা জামা, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে বলল, দাদা আমাদের পাড়ার এই বাল্বটা কাজ করছে না, একাধিকবার বিজেপি নেতাদের বলেছি, অমিত শাহকে ইমেল পাঠিয়েছি, নরেন্দ্র মোদীকে চিঠি করেছি, প্রায় 6 মাস হয়ে গেল, কিছু হয়নি। আমরা এক রাতে করে দিয়েছি। সেও রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে বলছে যে করলে তো তৃণমূলই করবে আর মমতা ব্যানার্জি করবে। আজকে এই যে 1 বছরে 32 লক্ষ মানুষকে বাড়ির টাকা দিয়েছে আমাদের সরকার, বিজেপি টাকা আটকেছে, তাও মমতা ব্যানার্জির সরকার দিয়েছে নিজের কোষাগার থেকে, যেখানে 60% টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের। আটকে রাখতে পারেনি। পথশ্রী রাস্তাশ্রীতে প্রায় 20,000 কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণ করা হচ্ছে 8,000 কোটি টাকা খরচা করে, যেখানে 60% টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের। আমি দেখলাম আজকে কাগজে অ্যাড দিয়েছে, মোদী সরকার নাকি 52 লক্ষ লোককে বাড়ি দিয়েছে। আমি বিজেপির প্রতিনিধিকে বলবো, সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্য শোনেন, আমার উপর সবার নজরদারি আছে, লুকিয়ে লুকিয়ে হলেও শোনেন, টিভির সামনে বসে দেখেন। আমি বলবো শ্বেতপত্র প্রকাশ করো, যদি 5 বছরে একটা বাড়ি দিয়েছো প্রমাণ করতে পারো, আমি রাজনীতি ছেড়ে দেবো। যে কটা বাড়ি দিয়েছে আমাদের সরকার দিয়েছে, 60% টাকা দেওয়ার কথা মোদী সরকারের, বিজেপি সরকারের, কেন্দ্র সরকারের দিয়েছে মামাটি মানুষের সরকার। রাস্তা, গ্রামীণ রাস্তা দেওয়ার কথা, 60% টাকা দেওয়ার কথা কেন্দ্রের সরকারের দিয়েছে আমাদের রাজ্যের সরকার, মামাটি মানুষের সরকার। 5 বছর ধরে 2020-21 অর্থবর্ষ থেকে 100 দিনের টাকা বন্ধ। বাবু আমরা দিয়েছি 1,20,00,000 লোককে বাড়ি। আমি 1 বছরে বললাম, 1 বছরে খালি 32 লক্ষ। আবার বলছে 52 লক্ষ দিয়েছে, 1 পয়সা দেয়নি। পুরোটাই মিথ্যে। যদি দিয়ে থাকো, বাড়ির টাকা তো উড়ে উড়ে যাবে না, ব্যাংকের মাধ্যমে যাবে, ব্যাংকের মাধ্যমে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হয়ে যে বেনিফিশিয়ারি বা প্রকৃত প্রাপক তার অ্যাকাউন্টে ঢুকবে। মোদী সরকার শ্বেতপত্র প্রকাশ করুক যে 5 বছরে কটা লোককে বাড়ি দিয়েছে। হোক ময়দানে লড়াই, লড়াই হবে। বিজেপির কোন নেতা রথ নিয়ে যখন যাবে, রথ তো না, ম্যাটাডোর, ওটাকে উল্টো রথ বলবে, উল্টো রথ।
রথের প্রথা শুরু হলে উল্টো রথের প্রথা দিয়ে শেষ করতে হয়। আবার কিন্তু গুজরাট মধ্যপ্রদেশে যেতে হলে ওই ম্যাটাডোর করে রথে করে চড়ে যেতে হবে। ওটাকে সযত্নে সাজিয়ে রাখতে বলবেন। ওটা ম্যাটাডোর না, 5 স্টার হোটেল গাড়ি, বাস। ভলভো বাসের থেকেও সুপার ভলভো, তাতে খাওয়া দাওয়া আমি থাকা, কিচেন, আরাম সব আছে। তাহলে ভাবুন, এমন রথ যেখানে খাওয়া হচ্ছে, শোয়া হচ্ছে, মল ত্যাগ করা হচ্ছে, মূত্র ত্যাগ করা হচ্ছে, মল মূত্র সব ত্যাগ করা হচ্ছে। রথ মানে নিজেদেরকে ভগবানের সমতুল্য ভেবে নিয়েছে। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্জামী। যে অন্তর্জামীদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে, গণতন্ত্রের গণদেবতা আপনারা, গণতন্ত্রের গণদেবতা আপনারা। তৃণমূলের সর্বস্তরের কর্মীদের কাছে আমার অনুরোধ থাকবে, BLA 1, BLA 2, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, বুথ স্তরের কর্মীরা, আপনারা যেভাবে কাজ করেছেন গত 4-5 মাস, দলের আমরা যারাই মঞ্চে রয়েছি, আজকে হয়তো মঞ্চ আলোকিত করে আমরা এখানে অনেকে বসে রয়েছি, আমাদের কারোর কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব BLA 2, কৃতিত্ব বুথ প্রেসিডেন্টের। আগামী দিনও, আগামী 2 মাস আমাদের কিন্তু একদম ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই বুঝে নিতে হবে। জিতবো বললে হবে না। দিদি এসে একটা মিটিং করবে, তৃণমূলের প্রার্থী তো এখানে বরাবরই জিতে আসছে, এই আত্মতুষ্টিতে ভুগলে হবে না। যদি 50,000-এ জেতে আপনার বিজেপির মুখে যদি চুনকালি মাখাতে হয়, সেই 50,000-এর ব্যবধানটাকে 1 লাখ করতে হবে। যেখানে 10,000-এ জেতে সেটা 25 করতে হবে, যেটা 25-এ জেতে সেটা 50 করতে হবে। কেন করতে পারবেন না? মানুষকে বোঝাতে হবে। আজকে আপনাদের যখন হিয়ারিং নোটিশ পাঠিয়েছিল, কে দাঁড়িয়েছিল পাশে? কে দাঁড়িয়েছিল? অন্য দল একবার এসে খোঁজ নিয়েছে? কোনো ক্যাম্প করেছে? কয়েকটা মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নাম করে ক্যাম্প করে সেখান থেকে ফর্ম বিলি করে টাকা তুলেছে। এক একটা ফর্ম ফিল আপ করিয়েছে আর 800 টাকা করে নিয়েছে। এই হচ্ছে বিজেপির চরিত্র। আর তাতে লিখিয়েছে আমি বাংলাদেশি, ভারতবর্ষের নাগরিকত্ব চাই। সুতরাং ভাবুন, আজকে মানুষকে এটা বলতে হবে, বোঝাতে হবে যে আপনার বিপদে যখন প্রয়োজন হবে, আপনি কাউকে পান না পান, পাশে কিন্তু তৃণমূল থাকবে। কোভিডের সময় কে পাশে ছিল? মোদিবাবু এসছিলেন, বিজেপির বড় ছোট মাঝারি নেতা দিল্লি থেকে আপ ডাউন করে এসছিল কোভিডের সময়। আজকে সকাল বিকেল একবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, একবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, একবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, একবার রাজস্থানের মুখ্যমন্ত্রী, সব কটা বহিরাগত, সকাল বিকেল আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। ভালো, কিন্তু যখন দরকার পড়বে তৃণমূলই ছিল, তৃণমূলই থাকবে। আর দিলে তৃণমূলই দেবে, করলে তৃণমূলই করবে। মানুষকে বোঝাতে হবে। তাই যতই করো হামলা, জোরে যতই করো হামলা, 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 যতই করো হামলা। আমরা বলেছিলাম 2021 সালের আগে বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। বিপদে আপদে তৃণমূল ছিল, আছে, থাকবে। লড়াইটা আমরা মাঠে লড়ে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় দিশা দেখিয়েছে, আমরা লড়ব। তৃণমূলের সর্বস্তরের কর্মীরা কাঁধে কাঁধ বেঁধে লড়াই করুন, কোমর বেঁধে মাঠে নামতে হবে। আগামী 2 মাস
1 ইঞ্চি জমি ছাড়া যাবে না, বয়কট বিজেপি। আমি আবার সবাইকে বলে দিচ্ছি, এরা যদি বাংলায় 20টা আসনও পায়, এই 20 জন বিধায়ককে দিয়ে লিখিয়ে আবার বাংলার প্রকল্পর টাকা বন্ধ করবে। তাই এদের রাজনৈতিক ভবিষ্যৎ আগে আমাদের অন্ধকার করতে হবে, গণতান্ত্রিকভাবে জবাব দিয়ে। যারা মানুষের ভোট নিয়ে জিতেছে, বিজেপির নেতাদের পায়ে ধরে বলেছে মানুষের টাকা বন্ধ করে দাও। আগে মানুষ ভোট দিত, ভোট দিয়ে একবুক আশা আকাঙ্ক্ষা নিয়ে যে একটা জনপ্রতিনিধি নির্বাচিত হবে, আমরা এই জিনিসগুলো পাবো, বিপদে আপদে তার কাছে পৌঁছাতে পারবো। তিনি আবার গ্যারেন্টি দেন। 2024 সালে এসে বলেছিল মোদি গ্যারেন্টি, আরে আসেই তো না, গ্যারেন্টি দেবে কোথায়? এমন দোকান, যে দোকান গ্যারেন্টি দেওয়ার পরই উঠে গেল, দোকানের কোনো অস্তিত্বই নেই। আর মমতা ব্যানার্জির দোকানটা কালীঘাটে টালির ছাদের নিচে 40 বছর আগে যে পরিস্থিতিতে দোকানটা ছিল, আজও দোকানটা সে পরিস্থিতিতে। যে হাওয়াই চপ্পল পরে তিনি লড়াই সংগ্রাম করেছেন, আজও সেই হাওয়াই চপ্পল পরে তিনি লড়াই সংগ্রাম করছেন। অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করে, আমি বলবো উনি 40 বছর পড়ছেন, তুই 4 দিন পর। যে মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চপ্পল পরে না। আর হাওয়াই চপ্পলের কথা যখন উঠলো, খালি একটা কথা বলে শেষ করবো, অনেকক্ষণ বললাম, প্রায় 1 ঘন্টা 15 মিনিট। দিদি আমাকে বললো তুই 1 ঘন্টা বলবি। আমি বললাম সবাই অনেকক্ষণ এসছে, তাড়াতাড়ি বলে শেষ করব। হাওয়াই চপ্পলের যখন কথা উঠলো, হাওয়াই চপ্পলের বাড়ি তো 26-এ খেতে হবে গণতান্ত্রিকভাবে। কিন্তু মানুষকে বলে দিয়ে যাই, বিশেষ করে তৃণমূলের সৈনিকদের, যে যারা ষড়যন্ত্র চক্রান্ত করে বাংলা দখল করতে চাইছে, তাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাচ্ছি, যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি। আসবে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার। আর আমাদের লড়াই খালি তৃণমূলকে জেতানোর আর দিদিকে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, বিজেপিকে 50-এর নিচে নামানোর লড়াই। এটা মাথায় থাকবে, এটা মাথায় থাকবে। আমার কথা যারা শুনছেন, অনেকে আছে আমার সাথে সহমত পোষণ না করতে পারে। আমি বলবো না, আমি তৃণমূলের কথা বলছি না, বা সাধারণ মানুষের মধ্যেও যারা আছেন, অনেকে আমার সাথে সহমত পোষণ করবেন, অনেকে আমার সাথে ভিন্ন মত রাখতে পারেন। যারা ভিন্ন মত রাখবেন তাদেরকে বলবো বিজেপিকে বলুন রিপোর্ট কার্ডটা নিয়ে আসতে আর শ্বেতপত্র প্রকাশ করতে। আমরা তৃণমূলের হয়ে কোনোদিন রাস্তায় মানুষের কাছে ভোট চাইতে যাব না। আমি রাজনীতি থেকে অবসর নেবো যদি বিজেপি যেভাবে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করে 2.5 কোটি মানুষকে দিয়েছে, যদি বিজেপি একটা রাজ্যে বাস্তবায়িত করতে পারে। চ্যালেঞ্জ, পরিবারের একজন নয়, পরিবারের সবাইকে। আমরা পারতাম না? যখন যুব সাথীতে দাঁড়াচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে বিজেপি করো না সিপিএম করো না কংগ্রেস করো না তৃণমূল করো, জেনে তারপর দিতে। আরে তোমরা তো ধর্ম নিয়ে রাজনীতি করো, আমরা কর্ম নিয়ে রাজনীতি করি। পার্থক্য এটা, তুমি ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করেছো, আমি ধর্ম আমার বাড়িতে করব। আমি চণ্ডী পাঠ গীতা পাঠ আমার বাড়িতে করব, ঠাকুর ঘাড়ে করব। আমি যদি মুসলমান হই, আমি কোরআন পড়বো, আমার বাড়িতে পড়বো, মসজিদে পড়বো। আমি যদি খ্রিস্টান হই, আমি চার্চে যাব, আমি বাইবেল পড়বো, বাড়িতে পড়বো। আমি শিখ হলে আমি গুরুদ্বারায় যাব, ধর্ম বাড়িতে করব। কিন্তু মানুষের ভোটে যখন আমার নির্বাচিত, আমার কোনো ধর্মগ্রন্থ নেই, একটাই ধর্মগ্রন্থ দেশের সংবিধান, একটাই ধর্ম মানব ধর্ম। সেই ধর্ম আমায় শিখিয়েছে মানুষের পাশে থাকা, জাতি দলমত নির্বিশেষে মানুষকে পরিষেবা দেওয়া। তাই করলে মমতা ব্যানার্জি করবে, দিলে মমতা ব্যানার্জি দেবে, আর বাংলার মানুষের অধিকার রক্ষা করলে তৃণমূল কংগ্রেসই করবে। আজান শুরু হয়ে গেছে, আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।